আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় সিরিজ বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে 207, আহত 402 বাংলাদেশি নিখোঁজ। নুসরাতকে যৌন নির্যাতন ও হত্যা ঘটনায় 5 পুলিশের বিরুদ্ধে দায়িত্বহীনতার প্রমাণ, সাহসী ভূমিকায় 2 পুলিশ সদস্য। 3 দিনের সফরে ব্রুনাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জ্বালানি ও কৃষি সহ 7 বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। অনুকরণ নয়, নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে তরুণ প্রজন্মকে জয়ের আহ্বান, ঢাকায় 4র্থ বিপিও সামিট। এবং আজ পবিত্র শবে বরাত, মহিমান্বিত ভাগ্য রজনী, মুসলমানদের পাপ মুক্তি আর মহান আল্লাহ তাআলার রহমত অর্জনের সুযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় গির্জা, হোটেল সহ 8 দফা সিরিজ বোমা হামলায় কমপক্ষে 207 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 35 জন বিদেশি নাগরিক রয়েছেন। আহত হয়েছেন 400-রও বেশি মানুষ। আরও হামলার আশঙ্কায় সোমবার সকাল পর্যন্ত দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। 7 জন সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শ্রীলঙ্কায় হামলার ঘটনার নিন্দা এবং শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। নাফিস ইফতেখার জানাচ্ছেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে শ্রীলঙ্কার চার্চগুলোতে প্রার্থনা চলছিল। স্থানীয় সময় রোববার সকাল 8:45 থেকে 9টার মধ্যে 3টি গির্জা ও 3টি অভিজাত হোটেলে আকস্মিক সিরিজ বোমা হামলা। প্রথম বিস্ফোরণটি হয় রাজধানী কলম্বোর উত্তরের নেগম্বো শহরের সেন্ট সেবাস্তিয়ান চার্চে। এরপর কলম্বোর সেন্ট অ্যান্থনি শ্রাইন ও শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় শহর বাত্তিকালোয়ার জায়ন চার্চে বিস্ফোরণ। একই সময়ে কলম্বোর শাংরি-লা, সিনামন গ্র্যান্ড এবং কিংসবারি হোটেলে বিস্ফোরণ হয়। হামলাগুলো আত্মঘাতী বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। প্রথম দফা হামলায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নেগম্বোতে। সকালের পর আরও 2 দফা হামলা হয়। কলম্বোর দেমাতাগোদা এলাকার একটি আবাসিক কমপ্লেক্সে বিস্ফোরণে 3 পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। আরেকটি বিস্ফোরণ হয় কলম্বোর দেহিওয়ালা চিড়িয়াখানার উল্টো দিকের একটি হোটেলে। হামলায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে লঙ্কান পুলিশ। সোমবার স্থানীয় সময় সকাল 6টা পর্যন্ত শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে। গুজব ও ভুল তথ্যের প্রচার ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও চ্যাটিং সফটওয়্যারগুলোতে বাধা আরোপ করেছে সরকার। সব নৌ ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। হামলার নিন্দা জানিয়ে জনগণকে শক্তি ও ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন তিনি। নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। ইস্টার সানডেতে প্রার্থনাকারীদের উপর চালানো হামলার নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে 10 দিন আগে এ ধরনের হামলার সতর্কবার্তা দিয়েছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান, যেখানে ন্যাশনাল তৌহিদ জামায়াত নামে একটি উগ্র গোষ্ঠীর নাম উঠে আসে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। শ্রীলঙ্কায় হামলার ঘটনার পর থেকে 2 বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আরও জানান, নিখোঁজ 2 বাংলাদেশির মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, অন্যজন শিশু। সামিয়া রহমান প্রিমা জানাচ্ছেন। শ্রীলঙ্কায় বিস্ফোরক হামলার পর সেখানে থাকা বাংলাদেশিদের খোঁজ শুরু করে কলম্বোয় বাংলাদেশ হাইকমিশন। ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, 4 সদস্যের একটি পরিবার শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল। তাদের মধ্য থেকে 2 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। 2 জন আনঅ্যাকাউন্টেড, তাদের অন্যান্য ফ্যামিলি মেম্বাররা অ্যাকাউন্টেড। ওনারা বলেছেন 2 জন আনঅ্যাকাউন্টেড। তাদের নাম, পরিচয় বা অন্যান্য বিস্তারিত কোনো কিছুই এই মুহূর্তে আমরা বলতে পারছি না। যত তাড়াতাড়ি জানতে পারবো বা তাদেরকে ট্রেস করা যাবে, আমরা সেই পরিবারের সদস্যদেরকে জানাবো। তারা সেখানে অবস্থান করছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তাদের সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশন নিয়মিত শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে। বাংলাদেশিদের সহযোগিতায় শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনের হটলাইন 941173
99453 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এই হামলার ঘটনায় ঢাকাসহ দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। মাদ্রাসা ছাত্রী নুসরাতের উপর যৌন নির্যাতন এবং পরে পুড়িয়ে হত্যা ঘটনায় 5 পুলিশের বিরুদ্ধে দায়িত্বহীনতা এবং অপেশাদার আচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে 2 পুলিশ সদস্যের সাহসী ভূমিকারও প্রমাণ পেয়েছে তারা। এনামুল কবির রূপম জানাচ্ছেন। মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলার পর নুসরাতের জবানবন্দি নিয়েছিল পুলিশ। নারী পুলিশের উপস্থিতি ছাড়াই নুসরাতের বক্তব্য গ্রহণের সময় তার ভিডিও রেকর্ড করেন ওসি মোয়াজ্জেম হোসেন। দায় এড়াতে পরে তিনি নিজেই তা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা আসলে ওসির বিরুদ্ধেই প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে এখন। 27 তারিখের ঘটনা এবং 6 তারিখের ঘটনার আগে পরে কিছু পুলিশ সদস্যের আচরণের বিষয়টি পেশাগত প্রফেশনাল ছিল না বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে এই ব্যাপারে আমি এখন ডিটেলস বলবো না, আমরা আনুষঙ্গিক সবকিছু পর্যালোচনা করে পরে মন্তব্য করব। বোরকা পরে অজ্ঞাত 4 জন নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর আর্তনাদ শুনে মাদ্রাসার কেউ এগিয়ে না গেলেও প্রধান গেটে পরীক্ষার হলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেন। নুসরাত যখন ছাদের থেকে নামছিল আগুনে জ্বলন্ত অবস্থায়, তার চিৎকার শুনে প্রথমে এরা দুজনই তার কাছে যায় এবং কনস্টেবল রাসেলই প্রথম নুসরাতের গায়ের আগুন নেভানোর চেষ্টা করে এবং তাকে হাতে করে নিয়ে আর একজন পুলিশ সদস্য সিএনজি ডাকে এবং সেই সিএনজিতে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ইনিশিয়ালি ওখানে যারা ছিলেন ইনস্ট্যান্টলি তারা বেশ খুবই ভালো রোল প্লে করেছে বলে আমরা জেনেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় পুলিশের পেশাদার আচরণের প্রয়োজনের বিষয়টি সুপারিশ আকারে তুলে ধরবে তদন্ত কমিটি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। 3 দিনের সরকারি সফরে ব্রুনাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাই দারুসালামের সুলতান হাজি হাসান আল বালাকিয়ার আমন্ত্রণে ব্রুনাই পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ব্রুনাই পৌঁছলে সেখানকার যুবরাজ হাজি আল মুহতাদি বিল্লাহ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। রয়্যাল গার্ডের একটি বিশেষ দল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী যুবরাজকে সঙ্গে নিয়ে একটি সুসজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ করেন। এ সময় 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশের হাই কমিশনার অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসাইন সেখানে উপস্থিত ছিলেন। সফরের প্রথম দিনে ব্রুনাই প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউকে অনুকরণ না করে নতুন নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে দেশের তরুণ জনগোষ্ঠীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 4th বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বিপিও সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, প্রথাগত চাকরির বাইরে সৃজনশীল কাজের চাহিদা পূরণ করতে পারে বিপিও। পান্থ রহমান জানাচ্ছেন। বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা খাত বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও। দুনিয়া জুড়ে এর বাজার প্রায় $600 বিলিয়ন। আগামী 2 বছরে এই খাত থেকে অন্তত $1 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাংলাদেশের। আর সে লক্ষ্যে সেবা খাতকে ডিজিটালে রূপান্তর করার স্লোগানে 4th-বারের মতো এই বিপিও সামিটের আয়োজন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্যর উদ্যোগে বিপিও সামিট উদ্বোধন করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, নিজেদের অর্থে পদ্মা সেতুর বাস্তবায়ন করা বাংলাদেশ কোনো ক্ষেত্রেই কারো উপর নির্ভরশীল থাকবে না। The Podda Bridge, all of our power plants, the nuclear power plant, even the satellite that we have launched, Bangabandhu 1, all of these projects have been planned, overseen and executed solely by the government of Bangladesh. Of course, the manufacturing is done by foreign companies. However, project management has been done solely by the government of Bangladesh. None of this has been outsourced. We did not want to wait on anyone. We did not want to be dependent on anyone. We did it all on our own. And especially for Digital Bangladesh, what I'm especially proud of, all of the planning, all of the strategies, everything that we have done so far has been planned by us,
by the government of Bangladesh. দেশব্যাপী প্রযুক্তি শিক্ষার প্রসারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান এই উপদেষ্টা। The first 4,501 union digital centers we had targeted that we would build within 5 years. We built them within a year and a half. And today, these innovations are transforming the lives of the common man of Bangladesh. More than the BPO industry, our Awami League government's goal has always been to transform the lives of every citizen of Bangladesh so that no citizen gets left behind. My message to our BPO industry is, find your own niches, find your own innovations, find new technologies. Don't imitate, innovate. বিপিও খাতে 50,000 কর্মী রপ্তানি লক্ষ্যমাত্রার কেবল $300 মিলিয়ন এনে দিতে পারলেও আগামী 2 বছরের আগেই সেই লক্ষ্য অর্জিত হবে বলে মনে করেন নীতি নির্ধারকরা। শুধু কল সেন্টার নয়, এরকম অ্যাকাউন্টিং, বিপিও, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, এরকম বহু নতুন নতুন ইমার্জিং এরিয়াগুলোতে আমাদের তরুণরা তাদের সাফল্য এবং তাদের দক্ষতার, যোগ্যতার প্রমাণ তারা দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব এসে যে পেশাগুলোকে বিলুপ্ত করে দিচ্ছে, তার বদলে যে নতুন পেশার জন্ম হচ্ছে, সেই পেশাগুলোর সাথে দেশটাকে মিলিয়ে নেওয়া, তারুণ্যকে মিলিয়ে নেওয়া এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের 20 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। 5-5 স্লোগান নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল চ্যানেল আই অনলাইন। পঞ্চম বর্ষে পদার্পণের এই অনুষ্ঠানে অনলাইন সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পুরস্কৃত করা হয় 10 বছরের সেরা অনলাইন সংবাদকর্মীদের। মিথিলা নাজনীনের রিপোর্ট। চ্যানেল আই অনলাইনের পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপনে চ্যানেল আইয়ের বার্তা বিভাগ এবং চ্যানেল আই অনলাইনের সাথে সংশ্লিষ্টদের নিয়ে এক মিলন মেলা সৃষ্টি হয়। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজিত অনুষ্ঠানে অনলাইন সাংবাদিকতার নানা দিক তুলে ধরেন আমন্ত্রিত সহ সংশ্লিষ্টরা। সম্প্রতি আগুন লেগেছিল, তো সেই চ্যানেল আই যে লাইভ করছিল টেলিভিশনে, তার একই সঙ্গে আমরা সেটা ফেসবুক এবং ইউটিউবে লাইভ করছিলাম। ঘন্টা খানেকের মতো সময়ে আমাদের অনলাইনে দর্শক ছিল 12 লাখ, 1.2 বিলিয়ন। ওই টিভি পর্দা থেকে সোর্স হয়ে যেটা অন্য ডিভাইসে যাচ্ছে, সেখানেও কিন্তু হিউজ দর্শক। ইউনিয়নের চেয়ারম্যানের কাছে গেছে, সে কথা শোনে না। উপজেলা চেয়ারম্যানের কাছে গেছে, কথা শোনে না। ডিসির কাছে যেতে পারে না। সেই মেয়েটির পক্ষে এই গণমাধ্যম যখন তার কথাটা তুলে ধরে, তখন ডিসি সাহেব নিজেও একটু ভাবেন যে আমি যে ওর কথা শুনিনি, এটা আমি বিরাট অন্যায় করেছি এবং এটার জন্য আমাকে জবাবদিহি করতে হতে পারে সরকারের কাছে, আর মানুষের কাছে আমি হব ঘৃণার পাত্র। চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের চাহিদা পূরণে অনলাইন সাংবাদিকতার নানা দিক তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। প্রচন্ড রকমের একটা প্রতিযোগিতা, মানে কে কত আগে দেবে, এখন যাচাই বাছাই ছাড়া কে কত আগে দেবে, দুর্ঘটনাটা ওখানে ঘটে যায়। সাংবাদিকদের যে সাংবাদিকতার পেশা, তার যে পেশাত্বটা, সেটাও তার অনেক ক্ষেত্রে পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হয় না। সব মিলিয়ে আবারও শুভেচ্ছা। আমি খুব গর্বিত বোধ করি যে তরুণ এতগুলো ছেলে মেয়ে নিয়ে আমরা সবাই কাজ করছি এবং তারা যথেষ্ট স্পোর্টিংলি কাজ করে। কর্মক্ষেত্রে যোগ্যতা এবং দক্ষতার পরিচয় দিয়ে যারা সারা বছর চ্যানেল আই অনলাইনে কাজ করেছেন, 5 বছর পূর্তিতে তাদের মধ্যে সেরা 5 পুরস্কার দেয়া হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। আজ পবিত্র শবে বরাত, মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। পাপ মুক্তি আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অর্জনের পরম সৌভাগ্যময় রাতে ইবাদত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে বাণী দিয়েছেন। চকর মালিথা জানাচ্ছেন। ইসলাম ধর্মে যে কয়টি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত রয়েছে, তার মধ্যে অন্যতম পবিত্র শবে বরাত। আরবি শাবান মাসের 14 তারিখে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বরাতের রাত শুরু হয়। পরদিন সূর্য ওঠার আগ পর্যন্ত এ রাতের সৌন্দর্য, মাধুর্য ও মাহাত্ম্য প্রবাহ অব্যাহত থাকে।
ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ এই রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। রহমত ও মাগফিরাতের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে শবে বরাত এক বিশেষ অনুগ্রহ। যেমন মদ্যপ, পিতামাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, হিংসুক, মুশরিক, অপরের প্রতি অন্যায়ভাবে বিদ্বেষ পোষণকারী, এই ক্রাইটেরিয়ার কিছু মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকেই মাফ করে দেবেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। হাদিসে পাকে এটাই এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই রাতের মাগরিবের সময় থেকে আল্লাহ তাআলা ফজরের নামাজের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন, হালমি মুস্তাগফির, কেউ কি আছে যে আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি তার গুনাহ মাফ করে দেব। কোরআন এবং হাদিসে মহিমান্বিত এর রাতে দলগতভাবে বিশেষ কোনো ইবাদতের নির্দেশ নেই, তবে বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, অতীতের গুনাহ মাফ চাওয়া, তাসবিহ তাহলিল পাঠ করা, সালাতুল তাসবিহ ও তাহাজ্জুদ নামাজ পড়ার মধ্য দিয়ে মুমিন মুসলমানরা মহিমান্বিত এই রাত অতিবাহিত করবেন। এই রাতে যেমন নাকি কবরের জিয়ারত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত, তেমনি লম্বা রুকু, লম্বা সাজদা এটাও আল্লাহ রাসূল দ্বারা প্রমাণিত। এই রাতে জীবনের সব ভুল ভ্রান্তি এবং পাপ তাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাঙালি মুসলিম সমাজে শবে বরাতের একটি আনন্দঘন সামাজিক দিকও রয়েছে। বছর ঘুরে যখন শবে বরাত মুসলমানদের দোরগোড়ায় এসে উপস্থিত হয়, তখন তারা এর বরকত এবং ফজিলত লাভ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের বরকত, কল্যাণ এবং ফজিলত লাভ করার তৌফিক দান করুন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দীর্ঘ কর্মব্যস্ত জীবন শেষে অবসরে ব্যস্ত আছেন পড়াশোনা আর লেখালেখি নিয়ে। সংস্কৃতিপ্রেমী এই গুণী ব্যক্তি বাংলাদেশের সংস্কৃতির বিকাশে জাতীয় বাজেটে রেখেছেন অনন্য ভূমিকা। শাইখ সিরাজ জানাচ্ছেন, একটা উন্মুক্ত ময়দান চাই যেখানে অতি অল্প খরচে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হতে পারে। সংস্কৃতির প্রতি বরাবরই অন্য রকমের টান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। ৮০ ঊর্ধ্ব বয়স নিয়েও সারা রাত জেগে উপভোগ করেছেন বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। চ্যানেল আই হৃদয়ে মাটি মানুষ আয়োজিত কৃষি বাজেট, কৃষকের বাজেটের আয়োজনে দশমবারের মতো অংশ নিতে নাটোর চলেছেন তিনি। ট্রেনে যেতে যেতে কথা হয় আসন্ন বাজেট, ক্রীড়া, সংস্কৃতি সহ নানা ভাবনার বিশাল জগৎ নিয়ে। আমি যখন প্রথম মন্ত্রী হইলাম 1982 সালে, তখন এলোকেশন ফর কালচার সব কিছু মিলে পেনশন কোটিও কিনা সন্দেহ, এই বাজেট এখন 200 কোটি। এটা অবশ্য আসাদুজ্জামান নূরেরও কৃতিত্ব আছে সেখানে। I took culture as a very important unit. আমার সবসময় মনে হয়েছে যে বাঙালিদের এটা শ্লাঘার ব্যাপারটা হলো তাদের গান বাজনা, তাদের সংস্কৃতি, এই উত্তরাধিকার। I gave much greater emphasis on it. All my life আমি যেখানে কাজ করতে গেছি সে ব্যাপারে উৎসাহ দেখিয়েছি, খবর নিয়েছি। এই গত 9 বছরে আপনি যে আবার মন্ত্রী হলেন, অর্থমন্ত্রী হলেন পরপর দুবার, এই সময়টা সরকারের থেকে কতটুকু এনজয় করেছেন? এই সময়টা খুব এনজয় করেছি, তার কারণ এই পুরা সময়টা ছিল অ্যাচিভমেন্টস। এই পুরা সময়ে অনেক পুরানো প্ল্যান, পুরনো চিন্তা, এইগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ হয়। চিরকালই তিনি রবীন্দ্র ভক্ত, এখনও ডুবে থাকেন রবীন্দ্রনাথের চিন্তার সরোবরে। রবীন্দ্রনাথকে আপনি অনেক বেশি চর্চা করেছেন, পাঠ করেছেন, আর তার উপরন্তু আপনার অগাধ একটা দখলও আছে। এখনও কি রবীন্দ্রনাথকে পাঠ করেন? Well, I still like to. সবসময় পারি না হয়তো, বাট এটা একটা কিসের ব্যাপার বললাম, একটা মানুষের চরিত্রের ব্যাপার হয়ে যায়। আমার ইন্টারেস্ট ইন কালচার ইজ ফ্রম দি এজ অফ 10 or so. তো এটা বাড়ি বেরিয়ে আসা মুশকিল। প্রাপ্তি বা অপ্রাপ্তি নিয়ে কখনো ভাবেননি, অধরা নেই বিশেষ কোনো স্বপ্নেরও।
তবে কথায় কথায় অপূর্ণতার মিহি সুর বেজে ওঠে তার কণ্ঠে। আমার একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো, আমি বেশ কয়েক বছর ধরে একটি কনভেনশন সেন্টার করতে চেয়েছিলাম। ইটস নট এ কনভেনশন সেন্টার সিম্পলি, it was a much bigger thing, a convention center, a hotel complex, an international events complex, পাশে স্পোর্টসও কিছু এরকম ধরনের একটা চিন্তা ছিল, যেটা আমরা উন্নত দেশগুলোতে দেখতে পাই। আরেকটা বিষয়, মন্ত্রী হিসেবে আপনি তো যখন ট্রাভেল করেছেন তখন প্রোটোকল ছিল, এখন তো এগুলো কিছুই নেই। এটাতে খেদ, ক্ষোভ বা কষ্ট হয় না, কারণ somehow বিভিন্ন সার্ভিসেস এসে যায়। আপনার বলতে হবে না, সময় আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। এইবার যেমন আপনার সঙ্গে যাচ্ছি, এবারে প্রথম যেটা আই ফেল্ট দি অ্যাবসেন্স, যে আমার সঙ্গে মানুষ নেই, কেন এটা তো আমি এখন পাবো না। সারা জীবন জ্ঞান সাধনা ও কর্মব্যস্ততায় কাটানো এই গুণীর অপূর্ণ ইচ্ছাটুকু নিশ্চয়ই একদিন পূর্ণ হবে। ঢাকা থেকে নাটোরের পথে একতা এক্সপ্রেস থেকে শাইখ সিরাজ। বর্তমান সরকারের মেয়াদেই বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতারা। রাজধানীতে সেমিনারে তারা বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বই বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। কাজিম তাজ জানাচ্ছেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির উদ্যোগে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির 10 বছর শীর্ষক সেমিনারের বক্তারা দেশের সামগ্রিক উন্নয়ন ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উত্থান নিয়ে আলোকপাত করেন। এইবার ইশতেহারে বলা আছে এবং এই জায়গায় আরেকটি স্লোগান আছে এইবারের ইশতেহারে, তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। আমাদের দেশে যখন বড় বন্যা হয়েছে, কোনো জলোচ্ছ্বাস হয়েছে, যখন ফসল হানি হয়েছে, আমরা অন্যদের কাছ থেকে সাহায্য চেয়েছি, সাহায্য নিয়েছি। এখন বাংলাদেশ সাহায্য নেয় না, সাহায্য দেয়। বর্তমান সরকারের মেয়াদে দেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদের কথা জানান আলোচকরা। রূপকল্প 2021-এর মতো এরকম একটি দিগদর্শন এবং দর্শনিক যে কথা হয়েছে, রাজনৈতিক দর্শন দিয়ে তিনি যেভাবে এগিয়ে নিয়ে এসেছেন, এটি আমি মনে করি অতুলনীয়। আমরা দেশকে স্বাধীন করেছি জীবনকে বাঁধিয়ে রেখে। এই দেশের প্রতিটি ধূলিকণ আমার সম্পদ, এই সম্পদকে বাঁচিয়ে রাখতে হবে, এই সম্পদকে বৃদ্ধি করতে হবে এবং এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করতে হবে। শেখ হাসিনার কমিটমেন্ট সেইখানে। আর যারা ক্ষমতায় এসেছেন তারা কারা? তাদের সাথে বন্ধুত্ব ছিল কাদের? এই দেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। শেখ হাসিনার উন্নয়নের চিত্র সারা দেশে ছড়িয়ে দিতে গণমাধ্যমকে আহ্বান জানানো হয় সেমিনারে। কাজিম তাজ, চ্যানেল আই, ঢাকা। সামিট আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে সরকার বিরোধী আন্দোলন চলাকালে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, গ্রেফতার করেছে শতাধিক ব্যক্তিকে। হলুদ জ্যাকেট আন্দোলন হিসেবে পরিচিত এই আন্দোলনে বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্ব ঐতিহ্যের অংশ নটরডেম ক্যাথেড্রালে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর ওই এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। নিটল টাটা বিশেষ সংবাদ। লন্ডনে বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্র প্রদর্শনী হচ্ছে। এই প্রদর্শনীতে ব্রিটেনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পোস্ট ইমপ্রেশনিজমবাদী এই শিল্পী 3 বছর লন্ডনে বসবাস করেন। সে সময় ইংলিশ চিত্রকর জন কনস্টেবলের আঁকা প্রাকৃতিক দৃশ্য আর লেখক চার্লস ডিকেন্সের গদ্য তাকে অনুপ্রাণিত করে। আবেগী এই শিল্পী মাত্র 37 বছর বয়সে আত্মহত্যা করেন। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ।
জার্মানিতে ওয়ালটন টিভি রপ্তানি শুরু হয়েছে। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন টিভি ম্যানুফ্যাকচারিং ইউনিটে টেলিভিশন সেট রপ্তানির উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঢাকায় জার্মান ডেপুটি হেড অফ মিশন মাইকেল শুলথাইস। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক SM আশরাফুল আলম, পরিচালক রাইসা সিগমা হিমা, ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ুন কবির। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। উত্তর পশ্চিমাঞ্চলে বোরো ধান উৎপাদনের পানি সাশ্রয় এবং উৎপাদন খরচ কমাতে সেচের বিকল্প AWDর ভেজা এবং শুকনো পদ্ধতি নিয়ে রংপুরে বিভাগীয় কর্মশালা হয়েছে। রংপুর RDRS মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সরওয়ারুল হকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াজেদ এবং অন্যরা। কর্মশালায় বক্তারা জানান AWD পদ্ধতি ব্যবহার করে ধান উৎপাদনে কৃষকদের 30% সেচ কম লাগবে। এতে ভূগর্ভস্থ পানির অপচয় রোধের পাশাপাশি উৎপাদন খরচও কমে আসবে। এবারে প্রকৃতি সংবাদ। পার্বত্য অঞ্চলের নদীগুলোর সংকটের জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন মন্ত্রী বীর বাহাদুর উশাও সিং। বান্দরবানে দুদিনের পার্বত্য নদী রক্ষা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, এখনো সময় আছে, সকলে মিলে কাজ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রেখে যাওয়া সম্ভব। বান্দরবান থেকে জাহিদুজ্জামান জানাচ্ছেন। 2 দিনের এই পার্বত্য নদী রক্ষা সম্মেলনের আয়োজন করে জাতীয় নদী রক্ষা কমিশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল। বান্দরবানের হিল ভিউ কনভেনশন সেন্টারে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা পাহাড় কাটা, দখল, তামাক চাষ এবং পাথর উত্তোলনই নদীগুলোর সংকট হিসেবে তুলে ধরেন। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন 3 পার্বত্য জেলার জনপ্রতিনিধিরা। এখানে প্রসঙ্গ এসেছে, পাহাড় কারা কাটছে? যারা আইন প্রয়োগ করবে তারাই কিন্তু পাহাড় কাটছে, সাধারণ মানুষ কিন্তু পাহাড় কাটে না। বাংলাদেশের অন্যান্য নদীগুলো যেভাবে রক্ষা করার জন্য সরকার কাজ করছে, আমি এটাও দাবি করব সেই হিসেবে আমাদের পার্বত্য এলাকার নদীগুলো যাতে রক্ষা করার কাজে সরকার এগিয়ে আসে। একটা স্থানীয় পাথর ব্যবহার করা যাবে না। তবু দেখলে দুঃখ হয়, সব জায়গায় পাথর তুলছে। নদী দখল দূষণকারীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন আয়োজকরা। এই সম্মিলিত আশা যদি আমাদের পূরণ হয় তাহলে এই পার্বত্য অঞ্চলের নদীগুলো বাঁচবে, পার্বত্য জনপদ বাঁচবে, এখানকার যে বৈচিত্র্যময় সংস্কৃতি সেগুলো বাঁচবে। কে নদীকে দখল করলো, কে তামাক চাষ করছে এবং তারা এই যে দূষণ করছে তাদেরকে এনে তাদের নিয়ে সভা করুন, তাদেরকে বলুন আপনারা ভেঙে নিয়ে আপনাদেরটা চলে যান। আর তা যদি না করে পরবর্তী দিনে আইন প্রয়োগ করবেন। আমাদের যেমন পার্লামেন্টের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সরকারের কাছে জবাবদিহিতার একটা জায়গা আছে কমিশনের, আমরাও চাইব আপনারাও জবাবদিহিতার মধ্যে আসবেন। তবে নদীগুলো সংকটের জন্য স্থানীয় প্রশাসনের উপর দায় চাপান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। পাথর যদি তোলা হয় অতিরিক্ত, তাহলে ইউএনএকে জবাব দিতে হবে। পাথর নিয়ে যায়, পাথর কি হেলিকপ্টার করে নেয়? পাথর তো ট্রাকে নেয়, গাড়িতে নেয়। এই গাড়িতে যাওয়ার পথে যতগুলি বাঁশ বা যতগুলি চেকপোস্ট আছে সবাই দায়ী। 2 দিনের এই সম্মেলনে পার্বত্য এলাকার নদীপ্রেমীদের সঙ্গে সারা দেশের নদী রক্ষা কর্মীরা অংশ নেন। জাহিদুজ্জামান, চ্যানেল আই, বান্দরবান। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। FSRU সামিট LNG বঙ্গোপসাগরে অনুমোদিত স্থানাঙ্কে নির্ধারিত সময়ের আগেই পৌঁছেছে। কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে 6 কিলোমিটার দূরে এটি নোঙর করা হয়েছে। সামিট যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি থেকে FSRUটি 15 বছরের জন্য টাইম চার্টার্ড চুক্তি করেছে। এটি এখন কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG বহন করে এনেছে।
FSRUটি পুনরায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত করার মাধ্যমে সমুদ্রের তলদেশের পাইপলাইন দিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করবে। সামিট এলএনজি দৈনিক 500 মিলিয়ন ঘনফুট এলএনজি পুনরায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত করতে সক্ষম। 1000-এরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে কুমিল্লায় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ তৃতীয় বর্ষের বাছাই পর্ব হচ্ছে। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বলা ও লেখা ছড়িয়ে দেয়া এই আয়োজনের লক্ষ্য। কুমিল্লা থেকে আবুল কাশেম হৃদয়ের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে মুশাহিদ রনি জানাচ্ছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সকাল থেকে কুমিল্লা জিলা স্কুলে উপস্থিত হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। এরপর প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নেয় প্রতিযোগীরা। আমরা যেন বাংলা বানানে এবং বাংলার দিকে পারদর্শী হতে পারি, পাশ্চাত্য এবং প্রাচ্য সংস্কৃতিকে বর্জন করে বাংলার দিকে এগিয়ে যেতে পারি সে কামনা করছি। মাতৃভাষার প্রতি আমাদের কতটা সম্মান, কতটা মর্যাদা আমাদের দিতে হবে ওটা আমাদের শেখাবে। অংশ নিয়েছিল দৃষ্টি প্রতিবন্ধী একজন প্রতিযোগীও। আমরা বাঙালি জাতি, বাংলাটাই আমাদের প্রথমত দরকার। আমাদের ভাষার ভিতরে বিভিন্ন ভাষা মিশে আছে, যেমন ইংরেজি, ফার্সি, আরবি, এগুলাকে আমার মতে পরিত্যাগ করা উচিত। আয়োজকরা জানান, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক এই রিয়েলিটি শোতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা শুদ্ধভাবে পৌঁছে দেওয়া, শুদ্ধ উচ্চারণ এবং শুদ্ধভাবে বাংলা ভাষা প্রচারের জন্যই মূলত এই আয়োজন। উচ্চারণ, বানান ও ব্যাকরণের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে বিচারকদের বিশ্লেষণে সেরা 20 প্রতিযোগী ঢাকার মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। মুশাহিদ রনি, চ্যানেল আই। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নাম্বারে। ছাড়া যে কোনো সময় সবশেষ সংবাদ জানতে channelionline.com লগ ইন করুন। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।